দুপুর বেলা তাকে কি জল না দিয়ে থাকা যায়? তখন জটিলা বললে, বেশ বাবা, এক কাজ কর, তুই ঘরে যা, ঘরে দেখ আমার বৌমা আছে, বৌমার কাছে গিয়ে জল খেয়ে আয়। তখন সুবল বলছে, আমার দিদির কাছে যাবো, রাধারানীর কাছে? বেশ বেশ মা, আমি এক্ষুনি যাবো আর আসবো। এইবার সুবল ছোট ছোট পায়ে চলেছে রাধারানীর কাছে। রাধারানী কি করছেন? রন্ধনশালায় বাদেনীর ঘরে বসে নীল আকাশের দিকে চাইতে পারে না, যমুনার জল আনতে পারে না, নীল শাড়িটাও পরতে পারে না। তাই রাধারানী কি করছে? উনানের মধ্যে ভিজা কাঠ, ভিজা কাঠ যদি উনানের মধ্যে দেওয়া যায় তাহলে কি হয়? ধোঁয়া বেরোয়। আর যখন এই ধোঁয়া বেরোয়, ধোঁয়া যদি চোখে লাগে কি হয়? চোখ দিয়ে জল বেরোয়। সেই ধোঁয়ার ছলা করে রান্নাঘরে বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, প্রাণনাথ। এইভাবে কাঁদছে আর দেখছে সুবল, প্রাণের সখা, গোবিন্দের খুব প্রিয় নন্ম সখা, সুবলকে দেখে রাধারানী বলছে, সুবল রে, তুমি আইসো রে সুবল, দেখা তুমি আইসো রে সুবল। একবারে কহ দেখি বনে, বনে মানে কার কথা বলছে? কৃষ্ণের কথা। ও ভাই, কহ দেখি বনে আচ্ছা যে কেমনে তোমার মরম সখা, দেখি আচ্ছা যখন হইতে ওই সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, যখন হইতে সিঙ্গার সহিতে মানে বলাই দাদা সিঙ্গা বাজালো, সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, বাজিল মোহন বেণু মানে বলাই দাদা সিঙ্গা বাজালো, আমার প্রাণনাথ বেণু বাজালো, সিঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, বাজিল মোহন বেণু। ঘরের আপদ বনের বিপদ, আমার ঘরে একজন আপদ আছে, আর তোমাদের কথাও আবার চিন্তা করছি, তোমাদের বিপদের কথা। মানে কংসের চর এসে মাঝে মধ্যেই গোবিন্দকে জ্বালাতো, তোমরা যে কেমন আছো, কেমন ভাবে গোচারণ করছো। ঘরেরও আপদ, ঘরের আপদ কে কে বলতে পারে? ঘরে রাধারানীর ঘরের আপদ মানে যত ঝুট ঝামেলা, সেটা কে?
রাধারানীর ঘরে তো দুজনই ঝামেলা ছিল, একটি হলো জটিলা আর একটি কুটিলা, একটি শাশুড়ি একটি ননদী। তা বলছেন ঘরের আপদ বলতে আমার এই কুটিলা, যদি বা শাশুড়িকে ফাঁকি দিয়ে একটু যাবো, কুটিলা আমার হাত চেপে ধরবে। আমার যাওয়া হলো না। তাই ভাই রে, তোদের মতো যদি আমি সখা হতে পারতাম, আমি যদি তোদের মতো সখা হতে পারতাম, তাহলে আমার গোবিন্দের সব সময় কাছে কাছে থাকতাম। আমার গোবিন্দের সবে সময় কাছে কাছে থাকিতাম। তা আমি বিধাতার কাছে বলে রাখবো, হে বিধাতা, এবার মরে যদি জন্ম দাও, তা তোদের মতো যেন একটি সখা আমায় করে দেয়। যদি তোদের মতো সখা হতাম, আমি দিবানিশি গোবিন্দের দেখা পেতাম। তখন সুবল বললেন, শোন রাধে, আর সময় নেই, শোন এক কাজ কর, আমি খুব ছলে বলে কৌশলে তোর কাছে এসেছি। গোবিন্দ রাধাকুণ্ডের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। হ্যাঁ, তুই এক কাজ কর, এক্ষুনি যা, গিয়ে কি করে যাবি? ও তাই তো, আমি জটিলাকে বলে এসেছি তোর শাশুড়িকে যে হ্যাঁ, আমি আমার একটি ছোট্ট বাছুরি হারিয়ে গেছে। তুই এক কাজ কর, এই ছলায় আমার বেশভূষা ধারণ করে তুই ছুটে যা। আমার বেশভূষা বলতে সুবল তাহলে বেটা ছেলে, রাধারানী তো মেয়ে ছেলে, তাই না? কিন্তু ওই সুবল আর রাধারানী হলো জেঠতুতো খুড়তুতো ভাই। সুভানুর পুত্র সুবল, বিষভানুর কন্যা হলো রাধারানী। ওই জন্য দুই ভাই বোনের মুখের আকৃতি অনেকটা এক ছিল। তা রাধারানী আর যদি বেটা ছেলে সুবল সাজে না, জটিলা মা ধরতে পারবে না। জটিলা মা ধরতে পারবে না। তখন রাধারানী কি করলেন? চেষ্টা করছেন সুবল সাজার। কেমন ভাবে সাজছেন? ওগো পরিবার তানে সারি এলো আজরিয়া, পরিবার দিল অজানিয়া, ওই পটিতে বাঁধিলা ঘটি যতন কাঁদিয়া, পটিতে বাঁধিলা ঘটি যতন করিয়া, যতন করিয়া, পরিবারের তরে শাড়ি দিল আজরিয়া, অর্থাৎ নিজের শাড়িটা দিল সুবলকে। সুবল, তাহলে তুই রাধারানী সাজ। আর সুবলের ধুতিটা নিয়ে রাধারানী নিজে পরলে। করেরও কঙ্কণ দিল সুবলের হাতে, মানে শাখা পলা যা ছিল সুবলের হাতে পরিয়ে দিল। করেরও কঙ্কণ দিল সুবলের হাতে, নিজ মনে কবরী বাঁধিয়া দিল মাথে, বাঁধিয়া দিল মানে সুবলের মাথায় তো খোপা নেই, রাধারানী কি করলো? নিজে হাতে খোপা বেঁধে দিল সুবলের মাথায়, আর শাড়ি পরিয়ে দিল। নিজ হাতে কবরী বাঁধিয়া দিল মাথে। এইভাবে সুবলকে বলে, তুই এক কাজ কর,
আমি যেমন রান্না করছিলাম তুই রান্নাঘরে বসে বসে রান্না কর। আর আমি যাই দেখি, যেই যেতে গিয়ে রাধারানী বলছে, হে বিধাতা, আমি তো নাই সুবল সেজেছি বেশ, কিন্তু আমার যুগল পয়ধন বাদী হলো গো। যুগল পয় বাদী হলো গো, আমার যুগল পয়ধন বাদী হলো গো। আমার যুগল পয়ধন বাদী হল গো। আমি যৌবনে জ্বালাই জ্বলে মোলাম, যুগল পয়ধন বাদী হলো গো। আমি তো জীবন পয়ধন ওরে পয়ধন বাদী হল তা রাধারানী তো সুবল সেজেছে, কিন্তু রাধারানী তো মেয়ে মানুষ, ধরা পড়ে যাবে। তাহলে কি করতে হবে উপায়? সুবল বললে, এক কাজ কর, এই দেখ আমি একটি ছোট্ট বাছুরি এনেছি। মা যোগমায়াকে স্মরণ করে একটি বাছুরি নিয়ে আনলেন, এনে রাধারানীকে বললেন, হে রাধে, এক কাজ কর, তুই বাছুরিটি বক্ষে জড়িয়ে ধর, তাহলে আর কেউ চিনতে পারবে না। খুব সুন্দর যুক্তি, তাই না? এইবার ওই বাছুরিটিকে বক্ষে জড়িয়ে ধরলে, বললে বাছুরি যেন তুই ছাড়বি না, আর বেশি কথা বলবি না, তাহলে কিন্তু জেনে যাবে। এইবার দ্বার তো পার হতে হবে, দ্বারে বসে আছে জটিলা। জটিলার কাছে যেমন গিয়েছে বাছুরিটি নিয়ে, জটিলা বলছে, সুবল জল খেয়েছিস? এবার তো রাধারানী কথা বলতে হবে, কথা বললেই তো ধরা পড়ে যাবে, বৌমার গলা চিনে ফেলবে। তখন রাধারানী বললেন, সুবলের বেশ ধারণ করে আস্তে করে বললেন, ঘাটটা নড়িয়ে দিলেন। সুবল, বাছুরি পেয়েছিস? আবার ঘাড় নড়িয়ে দিলেন। শোন বাবা, তোকে না আমার খুব ভালো লাগে, কিন্তু তোর সঙ্গটা আমার ভালো লাগে না। ও সঙ্গ বহুত দিন আগে ছেড়ে দিয়েছি। তুই খুব ভালো, তুই মাঝে মধ্যে আসিস, আমার খুব ভালো লাগে, কিন্তু তুই যে কেলে ছোড়ার সঙ্গ করিস, সব সময় কেলে ছোড়ার কাছে ঘুরিস, ওইটাই আমার ভালো লাগে না। থাকেনি তো। তবে এক কাজ করিস, তোর আমার ভালোবাসা, তুই আমার নিজের মানুষ। হ্যাঁ, তোকে একটা কথা বলি বাবা, ওই কেলে ছড়ার কাছে তো তুই কখন না কখন যাবি। এক কাজ করবি, ওই কেলে ছড়াকে বলবি যেন যখন তখন ওই ফুক ফুক করে বাঁশিটা না বাজায়। আমি থাকলে বাসি বাজাই না। যখন তখন বাঁশি বাজায় আর আমার বৌমা ছলে বলে ছুটে চলে যায় পাগলের মতো। বলবি যখন তখন যেন বাঁশি বাজায় না। আমি থাকলে বাজাই না, না থাকলেই বাজাই। তখন রাধারানী বলছে, ছোট্ট ছোট্ট করে বলছে, মা আমি যতক্ষণ ওই কেলে ছোড়ার পাশে থাকি ততক্ষণ বাঁশি বাজাই না মা। মানে রাধারানী যদি গোবিন্দর পাশে থাকে তখন কি আর বাঁশি বাজায়? বাজাই না। বলছে, হ্যাঁ বাবা, তুই খুব ভালো ছেলে, আমি তোকে আশীর্বাদ করি, জনম জনম ভরে তুই যেন ওই কেলে ছোড়ার পাশেই থাকিস। আশীর্বাদ করো, ভালো করে করো। দেখুন বৌমাকে কত সুন্দর আশীর্বাদ দিয়ে কৃষ্ণ পথে বিদায় দিলেন, ভজন পথে আগিয়ে দিলেন। এইবার রাধারানী ওই বাছুরিটি নিয়ে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধায়, চিয়ায়ন দাস গোবিন্দ। দাস গোবিন্দ। রাধারানী গোবিন্দের অঙ্গ গন্ধ পেত মা। গোবিন্দ যেখানেই থাক রাধারানী অঙ্গ গন্ধ পেয়ে ছুটে চলে যেত। দেখছে ধীরে ধীরে গিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে, হ্যাঁ, বসে আছে। গোবিন্দের বড় আশা, সুবলকে পাঠিয়েছি, সুবল রাধারানীকে নিয়ে ফিরে আসবে। এইবার একটু বদন তুলে দেখে রাধারানীকে আসেনি রাধারানী, সুবল একটি বাছুরি নিয়ে ফিরে এসেছে। বলছে গোবিন্দ তো রাধারানীকে চিনতে পারছে না, এত সুন্দর করে সুবল সখা সেজেছে তো গোবিন্দ আর চিনতে পারছে না যেটা আমার রাধারানী না সুবল সখা। বলছে, ভাই সুবল, তুই রাধারানীকে আনতে পারলি না? তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, তাহলে কি বধূ আমাকে চিনতে পারলো না?
না না, বধূ তো আমাকে চিনতে পারেনি, বধূ ভাবছে আমি সুবল সখা। এবারে রায় আপন বধূ পাই কহে ভঙ্গি করি, রায় আপন বধূ পাইয়া করে আপন ভঙ্গি। যাইতে নারিনু আমি ওই জটিলার পুরী, এখানাই রাধারানীও তখন সুবলের মতো করে ছোট ছোট কথা বলছে। তখন রায় আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, মানে একটু কৌতুক করে বলছে, ভাই কানাই, ছলনা করছে আর কি। ভাই কানাই, আমি জটিলার ওখানে যেতে পারলাম না, রাধারানীকেও আনতে পারলাম না। আমি গিয়েছিলাম একটা জায়গায়, কোথায় জানিস? চন্দ্রাবলীর বাড়ি। তুই যদি অনুমতি দিস তাহলে আমি চন্দ্রাবলীকে এনে দেব। দেখুন রাধারানীর প্রেমটা যে কত উজ্জ্বল, রাধারানী আজ নিজে পরীক্ষা করছে যে আমাকে বেশি ভালোবাসে না চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। জল না এনে যদি অনল এনে দিস, তখন গোবিন্দ বলছে, ও সুবল, আমার এখন পেয়েছে জল পিপাসা ভাই, তুই যদি আমাকে জল না এনে দিয়ে আগুন আনার কথা বলিস, আমার পিপাসাটা আরো বেড়ে যাবে। তখন বললেন, তুই যদি আজ্ঞা দিস আমি চন্দ্রাবলীকে এনে দেব। গোবিন্দ দেখলে আর কোনো উপায় নাই, গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে গিয়ে ঝাঁপ দিল। আর রাধারানী কি করলেন? প্রাণনাথ যদি ঝাঁপ দেয় রাধারানী কি আর থাকতে পারে? রাধারানীও ছুটে গিয়ে রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিলেন। রাধাকুণ্ডের জলে দুজনের মিলন হলো। তখন গোবিন্দ দেখলেন, না না, এ তো সুবল নয়, এ তো আমার রাধারানী, সুবলের বেশে। রাধা সুবল বেশে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হলো। আর একটুখানি তখন গোবিন্দ বলে, তাহলে সুবল কোথায়? সুবল কোথায় রাধে? রাধারানী বলছে, কেন? রান্নাঘরে। সুবলকে ধুয়ে যদি আমরা এখন এই সেরেছে, সুবল রান্নাঘরে। এবার সুবলকে কি করে বাঁচানো যায়, কি উপায়ে বাঁচানো যায়? তখন রাধারানীর সখীগণ তারা সুবলের কাছে গিয়ে দেখছে রাধারানী এখানে নেই, ছুটে চলে গেলেন ওই রাধাকুণ্ডের তীরে। দেখলেন ওই সুবল